স্যার দেখুন না আমার কাছে কিছু জিনিস। আরে সৌমি, তুমি এখানে? তুমি তুমি কি অবস্থা বানিয়ে রেখেছো নিজের? ডিভোর্সের 3 বছর পরে আজ দেখা দিলে, তাও আবার এই অবস্থায়। সে তোমার তো ডিভোর্সের সময় আমি 40 লাখ টাকা দিয়েছিলাম সৌমি, তাহলে এখন তুমি এই অবস্থায় এখানে এইসব বেচছো? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখানে না। আচ্ছা ঠিক আছে, তুমি চলো। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। নাও, ফ্রেশ হয়ে এটা চেঞ্জ করে নাও। এসো, বসো। তোমার জন্য খাওয়ার কিছু আনবো? না। আচ্ছা তাহলে এবার বলো, তুমি ডিভোর্সের পরে 40 লাখ টাকা পাওয়ার পরেও তোমার এই অবস্থা কেন? বুবুল, আমি তোমাকে কোনোদিন ডিভোর্স দিতেই চাইনি। কি? বিয়ের পর যখন তোমার সাথে আমার কোনো ছোটখাটো ঝামেলা হতো, তখনই মা ভাই আমাকে বলতো তুমি নাকি আমার যোগ্য না, তুমি আমার কেয়ার করো না, তোমাকে যেন ডিভোর্স দিয়ে আমি আলাদা হয়ে যাই, তোমার থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাব। আমি যা করেছি ওদের কথাই করেছি, আর কোনোদিন তোমার কাছ থেকে আমার কোনো টাকাও নেওয়ার ছিল না। কিন্তু ভাই বলল এভাবে কিভাবে ছেড়ে দেবো, টাকা নেব। আমি যা করেছি ওদের কথাতেই করেছি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি যে 40 লাখ টাকা পেয়েছিলে ডিভোর্সের সময়, সে টাকাটা গেল কোথায় যে আজ তোমার এসব বেঁচে খেতে হচ্ছে? টাকা তো তুমি আমাকে দিয়েছিলে, কিন্তু আমি কোনো টাকাই পাইনি। ডিভোর্সের পর ভাই বলল যে টাকাটা পেয়েছি সে টাকা দিয়ে আমার নামে ঘর কিনে দেবে। আমিও হ্যাঁ বলেছিলাম, ঘর তো কিনেছিল, কিন্তু লুকিয়ে ঘরটাও ওর নামে করিয়ে নিয়েছিল। ডিভোর্সের কিছুদিন পর ভাই বিয়ে করে, বৌদি বাড়িতে এসে বলে নাকি আমার সাথে থাকতে পারবে না। আমিও বললাম ঠিক আছে, তাহলে ভাই আর বৌদি গিয়ে কোথায় অন্য জায়গায় গিয়ে থাকুক। তখন জানতে পারলাম ওই ঘরটা নাকি আমার নামেই নেই, ঘরটা ভাই নিজের নামে করিয়ে নিয়েছে। আর এতে মাও ভাইকে সাপোর্ট করেছিল। আমাকে সেই অবস্থাতে ঘর থেকে বেরিয়ে আসতে হয়। কিছুদিন তো কিছু আশ্রমে গিয়ে থেকেছি, অনেক কষ্টে নিজেকে সামলেছি। তারপরে এই জিনিস বিক্রি করার কাজটা শুরু করি আমি, শুধুমাত্র একটু পেট চালানোর জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না। বল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। তুমি কত ভালোবাসতে আমাকে। কোর্টে গিয়ে আমি তোমার কাছে 40 লাখ টাকা চাইলাম, তুমি একবারও মানা করলে না। সৌমি, আমি তোমাকে টাকাটা দিয়েছিলাম যাতে তুমি আমার থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও বাকি জীবনটা সুখে কাটাতে পারো, কিন্তু আমি ভাবছি তোমার ভাইয়ের কথা। কোনো ভাই নিজের বোনের সাথে কিভাবে এটা করতে পারে? ওটা আমার কর্ম ছিল, আমার কপালে এটাই লেখা ছিল। ওই কথাই আছে না, যেরকম করব সেরকমটাই ফল পাবো। আমার সাথে সেটাই হয়েছে। আমি বুঝতে পারছি না এখন কি বলবো, কিন্তু
তোমার ভাইয়ের উপরে আমার যা রাগ হচ্ছে না। ভাইয়ের উপর রাগ করার দরকার নেই। আমি ঘর থেকে আসার পরেই ভাই আর বৌদির মধ্যে অনেক ঝামেলা হয়। বৌদি ভাইকে ডিভোর্স দিয়ে দেয়। এখন বৌদি ভাইয়ের কাছে কোর্টে 1 কোটি টাকা দাবি করেছে। ভাই তো জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করেও সে টাকা মেটাতে পারেনি। আমার সাথে যা করেছে ভাইয়ের সাথে সেটাই হয়েছে। আর তোমার মা? মা, আমি ঘর থেকে আসার এক্স্যাক্ট 3 মাস পর বৌদি আর ভাই মিলে মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে। আসলে কি বলতো, উপরবেলা বলে একজন আছে না, সে সবারই কর্মের সাজা ইহকালেই দিয়ে দেয়। আমাকে এবার যেতে হবে। ভালো লাগলো তোমার সাথে দেখা হয়। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে ডিভোর্স হওয়া আমার 3 বছর হয়ে গেছে, আর তোমার আমার ওয়ালপেপারটা তুমি এখনো লাগিয়ে রেখেছো, চেঞ্জ করোনি? তুমি বিয়ে করোনি এখনো? না। কেন? তোমাকে এতটা ভালোবাসতাম যে তোমার চলে যাওয়ার পর কোনো মেয়ের সাথে বিয়ে তো দূরের কথা, কারোর সাথে কথা বলারও সাহস হয়নি। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। প্লিজ তুমি আমাকে মাফ করে দেবে, প্লিজ। ভুল ক্ষমা করে দিতে পারি আমি তোমাকে, তবে একটা শর্তে। কি শর্ত? তুমি আমাকে আবার একবার বিয়ে করবে? করব, সব জন্মে তোমাকেই বিয়ে করব।